একদিন ভর দুপুরে আব্বু কোথা থেকে এক বাবরি চুলওয়ালার ছেলেকে ধরে এনে বলল, এখন থেকে ও আমাদের বাড়িতে থাকবে। আমি যার পর নাই অবাক। বাইরের একটা ছেলেকে বাসায় রাখা, যার মাথায় আবার কুকরানো লম্বা লম্বা চুল, একে তো একরকম নীতিবিরোধী কাজ আব্বুর সঙ্গে যায় না। তার উপর ওই ছেলে চা নিয়ে উদ্ভ্রান্তের মতো, যেগুলো কোনোটাই আব্বু পছন্দ করে না। আমি আকাশ থেকে পড়লাম যেন। ছোট্ট ভাই রোহানকে ডেকে বললাম, কেমনে কি? রোহান ব্রুকুসকে বলল, আই ডোন্ট নো। এরপর মাকে গিয়ে ধরলাম, ও মা, আব্বু কোথাকার এক ছেলেকে নিয়ে এসেছে, কি জানি। ঘটনার রহস্য উদ্ঘাটন করতে না পেরে আমি এদিক সেদিক পায়চারি করতে লাগলাম। দিনটা অতিবাহিত হয়ে রাত নামলো। সারাদিনে বারবার দেখা হওয়া সত্ত্বেও বাবরি চুল আমার দিকে একবারও তাকায়নি। আশেপাশে যে কোনো মেয়ে আছে সেদিকে তার বুক খেপেই নেয়। সে মাথা নিচু করে বসে আছে নিশ্চিন্ত মনে। অবশেষে দাদাভাইকে গিয়ে জিজ্ঞেস করলাম, ও দাদু, আব্বু কি ঘর জামাই নিয়ে আসলো নাকি? দাদুভাই ভ্রু কুঁচকে চশমার উপর দিয়ে আমাকে দেখার চেষ্টা করলেন। আমি আরও ঘনিষ্ঠ হবার চেষ্টা করলাম। না মানে কে উনি? আমাদের বাসায় থাকবে মানে কি? ওর নাম মঞ্জির। এখন থেকে রোহানকে পড়াবে, কিছুদিন থাকবে আমাদের এখানে। ও আচ্ছা, কিছুদিন? আমি তো ভাবলাম চিরদিন। দাদুভাই চোখ কপালে তুলে আমার দিকে তাকিয়ে বলে দিলেন, মঞ্জির যখন বাসায় থাকবে তুমি রুম থেকে বের হবা না, এটা তোমার বাবারই আদেশ। ওর আশেপাশে তোমাকে দেখলে তোমার বাবা খুব রেগে যাবে। আমি বাঁকা ঠোঁটে হেসে বললাম, এরকম আজব দেখতে একটা ছেলের আশেপাশে আমি কেন ঘুরবো? আমার রুচি কি এতই খারাপ নাকি? তা আমি খেয়াল করিনি ভেবেছো? বারবার উকি ঝুঁকি মারছো যেন ছেলে মানুষ কোনোদিন চোখে দেখনি। আমার ইগোতে খুব লাগলো কথাটা। অপরিচিত মানুষ হিসেবে সামান্য কৌতূহল থাকাটা দোষের কিছু না। এভাবে বলার কি আছে? বললাম, আজ আমি যুবতী বলে এত আজেবাজে কথা শুনতে হয়। ছোট্ট শিশু হলে এত বড় কথা দাদু বলতে পারতে। তুমি আসলে ছোট্ট শিশু নও, বড় হয়েছো। বড়দের মতো চিন্তা করো। ওকে, বড়দের মতো বলছি। মোগল সাহেবের মাথায় হঠাৎ কিসের ভূত চাপলো? হুট করে একটা বাইরের লোককে বাসায় জায়গা দেওয়া, না, মিলাতে পারছি না। বাইরের লোককে বাইরের লোকের জায়গাতেই থাকতে দাও দাদু ভাই। ওকে নিয়ে তোমার এত মাথা ব্যথা করা লাগবে না। তোমার বাপের এসব পছন্দ না। আমি বললাম, তুমি না আমার বন্ধু? এই তোমার বন্ধুত্ব? বন্ধুর সঙ্গে কেউ এত রুডলি কথা বলে? যাই হোক, এবার বলো তো, ছেলেটা কি এতিম? থাকার জায়গা টায়গা নেই? এতিম না, টাকা পয়সার কষ্টে আছে। তোমার বাপের খুব বড় উপকার করেছে শুনলাম, সেজন্য নিজে বাসায় টেনে এনেছে। কি সেই মহান উপকার? আবারও বলছি, এত কৌতূহল থাকা ভালো না। সময় হলে জানতে পারবা। খবরদার ওর আশেপাশে যাইবা না। তোমার বাপ রেগে গেলে কিন্তু খবর আছে। আমি আর কথা বাড়ালাম না। আজকে দাদু ভাইয়ের মন মেজাজ ভালো না। মন ভালো থাকলে আমার সঙ্গে মস্কারায় মেতে উঠত। ঝামেলা কিছু একটা হয়েছে বইকুই, আমি জানি না কেবল। রাতে খাবার টেবিলে আব্বু বলল, মঞ্জির শুধু রাতে আমাদের বাড়িতে ঘুমাবে আর সারাদিন শোরুমে সময় দিবে। সকালের দিকে রোহানকে পড়াবে। আমি কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, পাইছো কোথায়? আব্বু চোখ কপালে তুলে তাকালো। তারপর পুনরায় ভাত খেতে খেতে বলল, কুড়িয়ে পাইছি। খুশি না? কিভাবে খুশি হই? আজীবন আমার বাপেরে 101টা নিষেধাজ্ঞা, অথচ নিজেই এখন বাইরের লোকদের বাড়ির ভেতর জায়গা দিচ্ছ।
ব্যাপারটা তোমার সঙ্গে যায় না মিস্টার মোগল সাহেব। আব্বু খাওয়া থামিয়ে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। আমি সবার মুখের দিকে এক পলক চোখ বুলিয়ে নিলাম। দাদুভাই বিরক্ত হয়েছে আমার প্রশ্নে। আশ্চর্য, আমি ভুল কি বললাম? বাকি খাবারটুকু আমার গলা দিয়ে নামতে চাইল না। বড় হওয়ার পর থেকে আমার প্রতি প্রত্যেকের আচরণ অদ্ভুতভাবে বদলে গেছে। এসব মেনে নেওয়া আমার জন্য কতটা কঠিন কেউ যদি বুঝতো। সেই ছোট্টবেলা থেকেই আব্বুর সঙ্গে সম্পর্কটা আমার একটু বেশি খুনসুটিময় ছিল। আব্বুর ছেলে নেই, 3 মেয়ের মধ্যে আমি সবার ছোট। সে কারণে আদর আর আহ্লাদ দুটোই আমার বেলায় জুটেছে বেশি। সাধারণত বাপ মেয়ের সম্পর্ক এমন হয় না। ছোটবেলা থেকে যতটা না মায়ের সঙ্গে ঘেঁষে বড় হয়েছি, তার চেয়ে বেশি সময় থেকেছি আব্বুর সঙ্গে। আব্বুর একটা কাপড়ের শোরুম আছে। ক্লাস 8-এ ওঠার আগ পর্যন্ত প্রতিদিন আব্বুর সঙ্গে আমি শোরুমে বসে থাকতাম আর রাজ্যের গল্প করতাম। ছোট্ট থেকেই আব্বু তার মনের সব কথা আমাকে খুলে বলতো, আর আমিও তাই। আম্মুর চাইতে আব্বুর সঙ্গ আমার বেশি ভালো লাগতো। অথচ এইতে ওঠার পর থেকে অদ্ভুতভাবে পাল্টে যেতে লাগলো সব কিছু। আব্বু আমার জন্য দোকানে যাওয়ার বন্ধ করে দিলেন। বাড়ির ডিশ সংযোগ কেটে দেওয়া হলো। টেলিভিশনটা নষ্ট হয়ে গেলে ওভাবেই ফেলে রাখলো। আজ পর্যন্ত ঠিক করা হয়নি। সবাই আমার ব্যাপারে একটু বেশি কঠোর। একদিন চিৎকার করে জানতে চাইলাম এর কারণ কি, কেন আমি আর দোকানে যেতে পারবো না। আব্বু শান্ত গলায় বললেন, তুমি বড় হয়েছো। বড় হলেই কি সব কিছু এভাবে বদলে যায়? বড় হলে কি মেয়ের সঙ্গে বাবার আচরণও বদলে যায় নাকি? জানি না, আমি শুধু জেনেছিলাম আমি দেখতে অতিরিক্ত সুন্দরী। সে কারণে আমাকে নিয়ে সবার অনেক চিন্তা। সুন্দরী হোক বা বড় হওয়া হোক, এর কোনোটাই আমি চাইনি। তবে আরেকটু বড় হতে হতে আমি বুঝতে শিখলাম আব্বুর একটা অদ্ভুত রকমের ভয় পুরুষ মানুষদের নিয়ে। আমার বড় 2 বোনকে খুবই ছোটোবেলায় উনি বিয়ে দিয়ে দিয়েছেন। তারাও বেশ সুন্দরী ছিল। আমার বেলায় সেটা পারেনি, কারণ আমি অনেক শিশুসুলভ ছিলাম। আমাকে সবাই অদ্ভুত স্নেহ করত। বিয়ে দিলে বিপদে পড়তাম, এটা প্রায় শুনি আমি। এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, এখনও আব্বু মাঝে মাঝে নিজে আমাকে ভার্সিটিতে নিয়ে যায়। সবসময় কড়া নজর। আমার মোবাইল, আমার ল্যাপটপ, সব কিছুর অ্যাক্সেস আব্বুর কাছে। উনি কোনো পুরুষ মানুষকে আমার সঙ্গে কথা বলতে দেন না। প্রেম তো দূরের কথা, কারোর সঙ্গে সৌজন্যসূচক আলাপ করাও নিষেধ। আব্বুর ভয় পাশে কোনো বিপদে পড়ে তার মেয়ের জীবনে হুমকি নেমে আসে। আব্বু চাই সারা জীবন আমাকে রাজকন্যার আসনে বসিয়ে রাখতে। আব্বুর কথা মতো বেশ কয়েকদিন বাবরি চুলের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হলো না। ছেলেটাও এ ব্যাপারে বেশ সুপ্রবৃত্ত। রোহান বলেছে ছেলেটা সারাক্ষণ দৃষ্টিনত করে রাখে। কখনো ভুলবশত আমার রুমের দরজার দিকে তাকায়নি অবধি। পরে অবশ্যই জেনেছি আব্বুর 10 লাখ টাকার একটা গ্যাঞ্জাম হয়েছিল। ওই বিপদে ডাল হয়ে এসেছিল বাবরি চুল। আব্বুকে এই হেল্প করার কারণেই আব্বুর হৃদয়ে বিশাল বড় জায়গা করে নিয়েছে সে। তাই একেবারে বাড়িতেই আশ্রয় দিয়ে নিয়ে আসা। একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফিরছি, হঠাৎ রাস্তায় ওনার সঙ্গে দেখা। আমি এক পলক তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিলাম। বাবরি চুলের চুলগুলো আগের চাইতে সাইজে ছোট করে ছাঁটা হয়েছে। নিশ্চিত এটা আব্বুর কাজ। আব্বু ছেলেদের বড় চুল পছন্দ করেন না, তবে চুলগুলো এখনও আগের মতোই কোঁকড়ানো। কাছাকাছি আসতেই ছেলেটা আমাকে সালাম জানালো। আমি হাসি ধরে রাখতে পারলাম না। আমার কি সালাম পাওয়ার বয়স হয়েছে নাকি? ঠিক করে হেসে ফেললাম। ছেলেটা খানিক হকচকিয়ে গেল। রাত্রিবেলা রোহান এসে জিজ্ঞেস করলো, আপু
তুমি আজকে স্যারকে দেখে হাসিছো কেন? স্যার জানতে চেয়েছে। কোন স্যার? মঞ্জির স্যার। হে, ওই বাবরি চুলকে আবার স্যার ডাকতে হয়? উনি খুব ভালো পড়ায় তাই নাকি? ব্রিলিয়ান্ট, অনেক ব্রিলিয়ান্ট। শুধু তাই না, খুবই ফ্রেন্ডলি। আমার লাইফটাই উনি চেঞ্জ করে দিয়েছে আপু। মাত্র কয়েকদিনের তোর লাইফ কি এমন চেঞ্জ আসলো তুই বুঝবি না। হি ইজ এ জেম। ওনার আশেপাশে বসে থাকলেও ভালো লাগে। হইসই হইসই, যা সর সামনে থেকে। আর সে জ্যামের প্রশংসা করতে যে আমার চেহারা নাম ডাকছে পেয়ারা। আমার স্যারকে নিয়ে উল্টাপাল্টা বলবা না আপু। ওকে বললাম না, যা ভাগ। আপু, স্যারের প্রশ্নের উত্তরটা দাও। কিসের উত্তর? হারছো কেন? তোর স্যারকে বলিস ওনার চেহারাটাই কমেডিয়ানদের মতো দিলদার টাইপের, এর জন্য ওনাকে দেখলে হাসি পায়। এবার সর আমার সামনে থেকে। রোহান চলে গেল। আমি খানিকক্ষণ হাসলাম। পরক্ষণেই মনে পড়ল, যদি সত্যি সত্যি এটা গিয়ে ওনাকে বলে দেয়, সি সি, ছেলেটা ব্যাপক বিব্রত বোধ করবে তো। সামনের চাচাতো বোনের বিয়ে। বড় চাচা এসে আজকে সবাইকে দাওয়াত করে গেলেন। মা আর আমাকে নাকি আগে ভাগে গিয়ে হাজিরা দিতে হবে। চাচা তো রীতিমতো জোরাজোরি করতে লাগলেন, মীরাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। কিন্তু বাবা কোনোভাবেই রাজি হলেন না। বিয়ে মানে ধুমধারাক্কা। আমার সাদামাটা জীবনে খানিকটা নতুনত্বের আমেজ টের পেয়ে আমি যার পর নাই খুশি। জীবনটা খুব একঘেয়ে হয়ে উঠেছিল। সেই যে একদিন বাবরি চুলালা বাড়িতে এলো, সেদিন খানিকটা অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিলাম। তারপর পুরনো দিললিপিতেই যাপিত হচ্ছিল জীবন। বাবরি চুলের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না অনেক দিন। টেরও পাওয়া যায় না এ বাড়িতে বাইরের কেউ একজন আছে। আমাদের বাড়িটা দোতলা। বাবরি চুলকে নিচতলায় একটা রুম দেওয়া হয়েছে। আমি খুব বেশি প্রয়োজন ছাড়া নিচে নামি না। সেও বোধহয় তার রুম থেকে বের হয় না। শুনেছি সকাল 9টার মধ্যে সে বের হয়ে যায়। একবারে রাতে 11টা-12টায় আসে। আমি শুধু গভীর রাতে গেট খোলার আর বন্ধ হওয়ার আওয়াজ পাই। এছাড়া তার উপস্থিতি কখনোই টের পাই না। এভাবেই একদিন তাকে নিয়ে আমার সমস্ত কৌতূহলে ভাটা পড়ে গেল। দাদার 4 ছেলে 2 মেয়ে। আমার বাবা তন্মধ্যে সবচেয়ে বড়। গ্রামের দিকে দাদার পুরনো ভিটায় আব্বুর ছোট 2 ভাই পরিবার সহ থাকেন। সবাই মিলেমিশে আছে সেখানে। শুধু ছোট চাচা ইউরোপে পাড়ি জমিয়েছেন। শুনলাম বিয়েতে নাকি ছোট চাচাও আসবেন। তাই আমার আনন্দের সীমা রইল না। আমি, মা আর রোহান দাদুর সঙ্গে গ্রামে চলে এলাম। সবার সঙ্গে গল্প করে কেটে গেল পুরো একটা দুপুরবেলা। এরপর দাদির ঘরে ঢুকে বিছানায় গা এলিয়ে দিলাম। দাদি চলে গেছেন বেশ কয়েক বছর। এখনও তার বিছানায় এলে আমি দাদির গন্ধ পাই। আমার কি যে ভালো লাগতো পান সুপারি প্রাণ লেগে থাকা দাদির বালিশের খাবারের গন্ধ। ঘরের সমস্ত ফার্নিচার এখনো আগের মতোই আছে। ঘর জুড়ে একটা আটপৌড়ে গন্ধ। কখনো যেন ঘুমিয়ে পড়েছিলাম, টেরই পাইনি। ঘুম থেকে উঠে বিছানায় পাশের জানালাটা খুলে দিলাম। বিছানায় মুখ গুজে সামান্য চোখ দুটি তুলে তাকালাম উঠানের দিকে। বাবরি চুলালাকে দেখে চমকে উঠলাম আমি। সে এখানে কেন আসবে? মনের ভুল হয়তো না। চোখ কষলে আবারও তাকালাম। পড়ন্ত বিকেলের লালচে রোদ সুপারি পাতার ফাঁক দিয়ে তার গায়ে এসে পড়েছে। টঙের ওপর বসে গল্প করছে উনি। দাদু ভাই, মেজো চাচা আর 2জন লোক ওর কথা শুনছে। সবার মুখে হাসি। নিশ্চয়ই কোনো মজার কথা হচ্ছে। আমারও ইচ্ছে করছে গিয়ে ওনার কথা শুনি, কিন্তু আমি তো রোহান নই। খানিকক্ষণ পর মেজো চাচি এলেন আমাকে ডাকতে। মীরা, মীরা, উঠবা না? উঠে পড়েছি। গরম গরম পোয়া পিঠা ভাজতেছি, আসো খাবা। চাচির সঙ্গে বের হতে গিয়ে আমি থমকে দাঁড়ালাম।
চাচি, ওই লোকটা যে এখানে এসেছে ওনাকেও কি আজকে দাওয়াত দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, কেন? বিয়ে তো এখনো 3-4 দিন পরেই, এত আগে ভাগে ওনাকে এখানে আনার কি দরকার? সত্যি বলতে এটা একটু বাড়াবাড়ি লাগছে আমার কাছে। ওনাকে ভাইজান পাঠাইছে তোমার আব্বা কাজকর্মে হেল্প করার জন্য। বাড়িতে কত কাজ দেখো না। সবাই মিলে আলোচনা করতেই তো বসেছে কিভাবে কি করা যায় এইসব নিয়ে। ও আচ্ছা, আলোচনার নামে মজমা বসাইছে। কি হয়েছে তোমার মিলা? কিছু না, বড় হয়ে ভাল লাগতেছে না চাচি। চাচি হেসে বললেন, লাগবে লাগবে, জীবনে কেউ এলে পরে ঠিকই ভালো লাগবে। বাড়ির ভেতরে টিনের চালার নিচে খোলামেলা প্রশস্ত রান্নাঘর, তাতে রয়েছে কয়েকটা মাটির চুলা। আমও বসে আছে পাশে। বড় চাচি পিঠা ভাজছেন। আমি গিয়ে পিঁড়ি নিয়ে বসবো। এমন সময় চাচি একটা প্লেট এগিয়ে দিয়ে বললেন, নাও তো এগুলো টঙ্গয়ে দিয়ে আসো। কোথায়? তোমার দাদাদের ওখানে। আমি হকচকিয়ে খেয়ে আম্মুর দিকে তাকালাম। আম্মু আমার দিকে চেয়ে আছে। বড় চাচি আবারও বললেন, 2টা প্লেট নিয়ে যাও। ওখানে কেন খাবে? বাড়িতে বসার জায়গা নাই, পাগল মেয়ে। ওখানেই সবাই বসে কথা বলছে যখন, ওখানেই দিয়ে আসো। কথা বলতে বলতে খাক। আমি তো যেতে পারবো না। কেন? আব্বুর নিষেধ আছে। কিসের নিষেধ? ওই বাবরিওয়ালার আশেপাশে যাতে না যায়, এর জন্য কড়া নিষেধাজ্ঞা জারি করছে আমার বাপ। মেজো চাচা ফিক করে হেসে ফেললেন। বড় চাচা বললেন, তোমার বাপ এখানে নাই, যাও দিয়ে আসো। না, আমি যাব না। বাড়িতে আর কেউ নাই রে বাবা। তুমি বাচ্চা মানুষ, গেলে কিচ্ছু হবে না। আমি বাচ্চা মানুষ? এই ভদ্রমহিলা সারাক্ষণ বলে আমি বড় হয়ে গেছি। কথাটা বলে মায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। মা বিব্রত। মেজো চাচি বললেন, চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে। না, আমি যাব না। এতক্ষণ পর মা মুখ খুললেন, যা, এত ঢং করছিস কেন? আমি আশ্চর্য হলাম, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। মেজো চাচি আমার হাতে পিঠার প্লেট ধরিয়ে দিয়ে ঠেলতে লাগলেন। বাসা ফিরে পেতেই আমি মাকে বললাম, বলার সঙ্গে নাচতে নাচতে চলে যেতাম। তখন তুমিও আমাকে 1000টা কথা শুনিয়ে দিতা আম্মু। হয়েছে, এবার যা তো। আমি মেজো চাচির সঙ্গে সেই আসরে যাওয়ার জন্য পা বাড়ালাম। যতই অগ্রসর হই আমার দৃষ্টি গভীর হতে থাকে। বকুসকে আমি কেবল বাবরি চুলালাকেই দেখছি। মনে হচ্ছে আমার দৃষ্টি যেন একটা ক্যামেরা। আমি চোখের ক্যামেরায় তাদের ছবি তুলছি। ক্যামেরা শুধুমাত্র বাবরি চুলালাকেই ফোকাস করছি, আর বাকিরা ব্লার হয়ে গেছে। আশ্চর্য। মেজো চাচি বললেন, কি হলো? আমি চাচির দিকে তাকিয়ে বললাম, কি হলো মানে? আশ্চর্য বললাম কেন? ও আচ্ছা, মুখেও আশ্চর্য বলেছি। মীরা, কি যে করো না তুমি! অদ্ভুত একটা মেয়ে তুমি বাবুরে। আমি হাসতে ভুলে গেলাম। এখনো আমার ক্যামেরা তার ফোকাস ঠিক করতে পারছে না। শুধু বাবরি চুল আড়াতে আটকে আছে সে। মনে মনে নিজেই নিজেকে বললাম, ফালতু ক্যামেরা আমার, বাকিদের ছবি তোল। বাবরির দিক থেকে নজর নামা। আসরে উপস্থিত সবাইকে সালাম দিয়ে আমি হাসি হাসি মুখে দাঁড়িয়ে রইলাম। প্রতিবেশী একজন চাচা বললেন, মাশাআল্লাহ, মীরামা অনেক বড় হয়ে গেছো। আমি আবারও সৌজন্যতা সূচক হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। তুমি কেমন আছো? ভালো আছি। চাচি কেমন আছে? ভালো। বাসায় যাও, তোমার চাচির সঙ্গে দেখা করে আসো। আমার আর যাওয়া। চাচিকে আসতে বলেন, বলবেন মীরা বড় হয়ে গেছে, এখন ওর কোথাও যাওয়া নিষেধ। মেজো চাচি আমার হাত ধরে টান দিলেন। টানার ধরন দেখেই বুঝলাম নির্ঘাত ভুল কিছু বলে ফেলেছি। এই কথাটার জন্য আবার পরে মায়ের কথা শুনতে হয়, সেই ভয়ে আমার হাসি বন্ধ হয়ে গেল। কিন্তু বাকিরা দেখি হাসছে। হঠাৎ বাবরি চুলালার দিকে তাকিয়ে দেখি সেও মুখ টিপে হাসছে। যাক, তার মানে সিরিয়াস ধরনের অপরাধমূলক কিছু বলিনি। সবাই যেহেতু হাসছে তাহলে ভালো কথাই বলেছি। চাচি চলেন। আমার দাদুভাই বললেন,
বস এখানে। যাবি কেন? আমি দাঁতে দাঁত চিবিয়ে বললাম, যাকে নিয়ে বসে আছো তাকে নিয়েই থাকো। আমি এখানে বসলে বিয়ে আর খাওয়া হবে না। তোমার ছেলে আমার ঠ্যাং ভেঙে বে। এবার কেউ হাসলো না, সবার মুখটা শুকিয়ে গেল মনে হচ্ছে। আমি আরও কিছু বলার আগেই চাচি আমার হাত ধরে বললেন, চলো যাই, পিঠা ঠান্ডা হয়ে গেলে খেয়ে মজা পাবা না। আমি চলতে চলতে একবার ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকালাম। সবাই হাতে হাতে পিঠা নিচ্ছে, কেবল একজন খুব অদ্ভুত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। এই চাহনির সঙ্গে আমার একেবারেই পরিচয় নেই। আমি বুক কুঁচকে ফেললাম। ক্ষণিকেই সে আবার অন্যদিকে তাকালো। আমি জানি না কোনো ভুল কিছু বলে ফেলেছি কি না। রাত্রিবেলা সবাই মিলে গল্পের আসর বসলো। কতদিন পর সেই পুরনো আমেজ। বারান্দায় পাটি পেতে সবাই মিলে বসেছি। বিকেলবেলা বাড়ির ছোট্ট ছোট বাচ্চা কাচ্চারা পাশের একটা মাঠে খেলতে গিয়েছিল। শুনে খুব লোভ লাগছিল আমার। মনে হচ্ছে যদি আমিও গিয়ে ওদের সঙ্গে খেলতে পারতাম। চাচাতো বোন তুষিকে বললাম, কাল যাওয়ার সময় আমাকে নিয়ে যাবি। হিহি, তুমি তো বড় হইছো আপু, তুমি কিভাবে খেলবা? আমার মা বলে উঠলেন, ও বড় হয় নাই তুষি, ও হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে ছোট ডঙ্গি বাচ্চা। আমি বিরক্ত হয়ে বললাম, সবসময় আমার সঙ্গে এমন করো কেন আম্মু? দিন দিন তোমাদের জ্বালাতন বাড়াবাড়ি লেভেলের চলে যাচ্ছে। আমার মাঝে মাঝে ইচ্ছে করে কোথাও একটা চলে যায়। কোথায় যাবি? বড় হইলে তো বিয়ে দিয়ে দিতাম। বড় হওয়ার নাম গন্ধই নাই তোর মাঝে। যতদিন যায় শুধু ছোট হচ্ছিস। বিয়ে দেওয়া লাগবে না, আমি ঠিক কোথাও একটা চলে যাব। কথাটা বলেই উঠে চলে গেলাম। দাদির ঘরের দিকে পা বাড়ালাম আমি। বড্ড অভিমান হচ্ছে। সবাই কেন আমার সঙ্গে এমন করে? আমি জানি আমি বড় হয়েছি। বড় হয়ে গেলেই কি জীবন থেকে শৈশব হারিয়ে যায়, আনন্দ হারিয়ে যায়? আমার ভেতরে একটা আনন্দ মুখর সত্তা ওদের কারণেই মরে গেছে। দাদির ঘরটা অন্ধকার। বাইরের আলোকিত রোশনি এসে পড়ায় সামান্য আলোকিত হয়ে উঠেছে দরজাটা। আমি সেই আলোয় দরজা ঠেলে ঘরে ঢুকেই বিছানায় উপর হয়ে শুয়ে পড়লাম। সত্যি মাঝে মাঝে কোথাও একটা চলে যেতে ইচ্ছে করে। সেখানে গেলে নিজের মতো যা ইচ্ছে হয় করতে পারবো। পরক্ষণেই ছোট চাচার কথা মনে পড়ে গেল আমার। ছোট চাচা আমাকে অসম্ভব স্নেহ করেন। চাচাকেই বলবো আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। চাচার ছেলে রোহানকে বাবা দত্ত নিয়েছে, তাহলে এবার আমাকে চাচার কাছে দত্ত দিয়ে দিব। আর ভালো লাগে না এসব। হঠাৎ আমার সামনে একটা ফোনের আলো জ্বলে উঠল। আমি চমকে উঠলাম। অন্ধকারের মাঝে সেই আলোতে আলোকিত হয়ে উঠল একটা মুখ, বাবরি চুল। আমার হার্টবিট এক লাফে চাঁদে উঠে গেছে। কোনো মত নিজেকে সামলে নিয়ে বললাম, আপনি এখানে কেন? সে বোধহয় আমাকে খেয়াল করেনি, করবেই বা কিভাবে? পুরো রুম যে অন্ধকার। আমি বললাম, আপনি এখানে ভূতের মতো বসে আছেন কেন? সে ফিক করে হেসে বলল, আমি এখানে বিগত 1 ঘন্টা যাবৎ বসে আছি। আপনি ভূতের মতো নিঃশব্দে প্রবেশ করেছেন। ঘরে যে কেউ থাকতে পারে সেটা খেয়ালই করেননি। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা তাই না? দরজা বন্ধ করেননি কেন? রোহান আসবে, রোহান থাকবে আমার সঙ্গে। এটা আমার ঘর, আমি এখানে থাকব। আপনি যান এখন, এখানে আমাকে ঘুমাতে বলা হয়েছে। আশ্চর্য, আমি এখানে ঘুমাবো? আপনাকে আবার কে বলেছে এখানে ঘুমাতে? একটা ছেলে কিভাবে আমার সঙ্গে ঘুমাবে? ফাজলামো যত সব। মিস মীরা জি, আপনি কি ইচ্ছে করেই এমন কথা বলেন, নাকি আপনি এরকমই অবুঝ? মানে একটু আগে যেটা বললেন, সচরাচর মানুষের মুখে দিয়ে এক ধরনের কথা আসে না। আপনি কি আসলে একরকম অবুঝ নাকি ভান ধরেন? আমি স্তব্ধ হয়ে গেলাম। একটু আগে কি বলেছি আমি? খারাপ কিছু তো বলিনি। চুপ করে কয়েক সেকেন্ড ভাবলাম। সমীকরণ মেলাতে কষ্ট হলো না। যা বলেছি তাতে আমার বুদ্ধি যে হাঁটুর নিচে, এটাই প্রমাণিত হয়েছে। সত্য সত্যি কথাটা বলা উচিত হয়নি। আমি লজ্জিত স্বরে বললাম,
মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনি কোথায় নেগেটিভ অর্থ দাঁড় করালেন? আমার তো দোষ নয়। আমি বিষয়টা সহজভাবে বলেছি, আপনি অযথা নেগেটিভলি নিয়েছেন। আচ্ছা, সরি। আপনার চাচা আমাকে এই রুমে ঘুমাতে বলেছে। আমি কালকে সকালে টুকিটাকি কিছু কাজ সেরে দিয়ে চলে যাব। তারপর এই রুম আপনার, বুঝেছেন? ঠিক আছে, এটা আগে বললেই তো হতো। অযথা ভুল বোঝাবুঝি হতো না। আই অ্যাম সরি। যাচ্ছি। আমি বের হয়ে এলাম ঘর থেকে। আনন্দ হচ্ছে খুব, কেন হচ্ছে জানি না। কয়েক সেকেন্ড ভাবনার পরে ধরতে পারলাম আজকে প্রথম সরাসরি বাবরি চুলার সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। এই জন্য আনন্দ পাচ্ছি। তাদের এত এত রেস্ট্রিকশন থাকার পরও আমাদের ঠিক আলাপ হয়ে গেল। ইস, মিস্টার মোগুল যদি এই ঘটনা দেখতো, নির্ঘাত হার্ট অ্যাটাক করতো। এটা ভেবে আরও এক দফা হাসি চলে এলো আমার। গল্প বাবরি চুলওয়ালা।